আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গতদিন তো গেল ইউটিউবার বাপ্পি এবং তিশার ম্যারেজ ডে। আর এই ম্যারেজ ডের নাটকগুলো দেখেছেন? তারা বিবাহ বার্ষিকী উপলক্ষে বাপ্পি এখন ইউটিউবের টাকা দিয়ে বাড়ি করেছে, গাড়িও করে ফেললো। কিন্তু একবারও কি বলেছে যে বন্ধুরা, এই যে আজকের এই সফলতা, এই গাড়ি কেনা, এর অবদান একমাত্র আপনাদের জন্য। আপনারা আমাদের পাশে আছেন, আপনারা আমাদের দেখছেন, আমাদের উৎসাহিত করছেন। আপনাদের জন্যই আজ আমরা এই সফলতার মুখ দেখতে পেলাম। কি যোগ্যতা আছে এই বাপ্পির? কি যোগ্যতা আছে ওই পদ্মাপাড়ির তিশার গাড়ি কেনার, বাড়ি করার? শুধুমাত্র ইউটিউবে এসে বেহায়াপানা, ইউটিউবে এসে বিধর্মী, অসামাজিক, অকার্যকলাপ যেগুলা আমাদের সমাজ বিরোধী, সেগুলা দেখিয়ে তারা আজ বাড়ি গাড়ির মালিক। লেখাপড়া শিখে কি হবে? এদের দেখে আজ ছেলে মেয়ে লেখাপড়ার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা বলছে যে ইউটিউব করে যেহেতু গাড়ি বাড়ি করা যায়, বিলাসী জীবনযাপন করা যায়, সমাজে ভাইরাল ফেস হওয়া যায়, তাহলে লেখাপড়া শিখে আমরা সময় কেন নষ্ট করব? এক এক করে ধ্বংস হচ্ছে সমাজের যুব সমাজ। সমাজের ভবিষ্যৎ প্রজন্ম লেখাপড়া বিহীন হয়ে যাচ্ছে। আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে লেখাপড়া এতটাই অবনতি। এই যে এসএসসি পরীক্ষা চলছে বর্তমানে, সেখানে বিগত 17 বছরের সবচাইতে কম সংখ্যক পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। কত লজ্জার, কত ঘেন্নার! আমরা লেখাপড়াকে গুরুত্ব না দিয়ে আমরা মূল্যায়ন করছি ইউটিউবার হওয়াকে। আমরা মূল্যায়ন করছি সমাজে ভাইরাল কিভাবে হব, সেটা হোক চুরি, হোক ডাকাতি, হোক যেভাবে হোক, জামা খুলে হোক, জামা পরে হোক, ভাইরাল হতে হবে। হ্যাঁ, আপনারা এখনই সচেতন হন। এখনই আপনাদের বারবার বলছি, এখনই এদেরকে বয়কট করুন। এরা সমাজের জন্য খুব হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এদের নিজেদের লেখাপড়া নিয়ে, লেখাপড়া মূল্যায়ন এরা বোঝে না, এরা সাময়িক উঠে যাচ্ছে। এদের এদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনারা তো নিজেরাই সাক্ষী। এই বাপ্পি মা কিভাবে একা একা ঘরের মধ্যে মারা গেল, কিভাবে সে এই শেষ বয়সে এসে আলাদা হাঁড়িতে রান্না বান্না করে খেত, কিভাবে সে একা রান্না করে খেয়ে সে মারা গিয়েছে। এরপরও কি আপনাদের আক্কেল হবে না? এরপরও কি আপনারা এসব ইউটিউবারদের ফলো করবেন? ইউটিউবারদের আপনারা আইডল মনে করছেন? হ্যাঁ, আপনাদের ছেলে মেয়েকে সেইভাবে গড়ে তুলবেন কিংবা নিজেরা সেইভাবে হবেন, সেরকম আইডল মনে করে এদেরকে ফলো করছেন। লক্ষ লক্ষ ভিউয়ার্স হচ্ছে, ডলার কামাচ্ছে, আর বসে বসে হাহা হিহি। এই যে কিছুদিন আগে না তানজিলা বলল পহেলা বৈশাখ করা হারাম, তাহলে এই যে ম্যারেজ ডে করা, এই যে বেহায়াপানা করা, এগুলো বুঝি আরাম? তানজিলার কাছে প্রশ্ন, এগুলো আরাম না? তোমার পেট দুলিয়ে দুলিয়ে দেখাচ্ছ, তোমার মা রঙ্গ তামাশা করছে, তোমার পেটিকোটটা বাপ্পি এর পেটিকোটের মধ্যে ওর পেটিকোটের মধ্যে চলে যাচ্ছে, এগুলো আরাম লাগছে তোমার কাছে? আর পান্থা ইলিশ যেটা বৈধ খাবার, সেটা খাওয়াকে হারাম বলে দিলে। এরা কিছুদিন আগেও দেখেছি বাপ্পি লেবাস ধরেছিল তার মার জন্য। সে ধর্ম কি নবীর জীবন অনুসরণ করবে, হাদিস অনুসরণ করবে, হাদিস পাঠ করবে, হাদিসের অনেক কিছু জানে না। কোথায় সেই হাদিস, নবীর জীবন অনুসরণ করা? দাড়ি টাড়ি কেটে সে এখন নায়ক সাজতে চায়। রমজান গেল, বাস তার ভণ্ডামি শেষ হলো মুসলিম সাজার। সে এখন নায়ক, আর তিশা এখন নায়িকার পার্ট নিতে চায়। কিন্তু তিশাকে দেখলে তো কি বলবো, আরেক সাবিনা। ব্যাক সাইড দেখেছেন? আর শাড়ি পরে যখন ব্যাক সাইড দিয়েছিল, আমার এখানে উপরের ছবিগুলো ফলো করলেই দেখতে পাবেন কোনো একটাতে আছে সাবিনার চাইতে সে কম যায় না। আর হ্যাঁ বন্ধুরা, তারা যে গাড়ি কিনেছে, গাড়িটা সারাদিন বাড়ির সামনে সাজুগুজু করলো, অথচ নাকি এই তিশা দেখতেই পাইনি। তার জন্য সারপ্রাইজ, তার জন্য চোখ বেঁধে কত নাটক। কি দেখেন আপনারা এদের নাটক, এদের পলিসি? দেখতেই তো পেলেন যে রান্নাঘরের সামনে বসে গাড়িটা সাজাচ্ছে। তিশা একবারও জানবে না?
তিশা যেখানে বসে রান্না করছে, উকিঝুঁকি মারছে, কথা বলছে, সেই তিশা নাকি জানি না, দুদিন আগ থেকে বলছে সারপ্রাইজ আছে, এটা ওটা। এই যে তানজিলা পেট নিয়ে সে কি সাজুগুজু, তার নাকি এই মুহূর্তে সাজতেই ইচ্ছা করে না, বাবার গাড়ি কিনবে সেই উপলক্ষে সে বধূবরণ সাজ দিয়েছে। কিন্তু লজ্জা কি জানেন, সিট কিনেছে 4টা, অর্থাৎ তাবিয়া, ওই যে তান, তিশা, বাপ্পি, 4 সিটের গাড়ি। ওরে তানজিলা, তোর দখল কোথায়? তোকে তো এরা পাত্তাই দেয় না। তোর বর বলে, ওই যে তোর ওই ভম্বল দাস হাজবেন্ড বলে যে আমরা ছাড়া ওদের আর কে বা আছে। দাদি মারা যাওয়ার পর এই কথাটা ঘন ঘন বলে, আমরা ছাড়া। মানে কি, দাদিকে খুব কিছু ছিল ওদের, মানে 10 জনের মেহমান একা দাদি পালন করতো, এরকম ভাব করে। অথচ সেই দাদিকে কে মূল্যায়ন করতো, কি গুরুত্ব তারা দিত। দাদি ছাড়া তোদের যদি এতই অচল, এই তানজিলার হাজবেন্ড বারবার বলে আমি ছাড়া কে আছে, তাহলে যে তানজিলা বলে ওটা আমার বাবার দাদা বাড়ি, ওটা আমার চাচা বাড়ি, ওটা আমার বাবার নানু বাড়ি, সেগুলা কারা? সেগুলা কে? ওই হে জাম্বু, সেগুলা কে? সেগুলা বাপ্পির আত্মীয় স্বজন না? সেদে সেদে ছেলে হতে চাও? কথায় কথায় ওই বলে ছেলে, সে তো বাপ্পি সবাইকে মেয়ে আর ছেলে বলে বলে হাতায়, মেয়ে আর ছেলে বলে গায়ে হাত দেয়, এখানে সেখানে হাত দেয়। এটা হলো এক ধরনের মানে পলিসি, নোংরামি করার পলিসি। এই যে একটা ছেলেকে দেখলেই বলবে আমার ছেলে, আমার এগুলো হলো আদিক্ষেতা। আর মেয়ে মেয়ে বলে সেই মেয়ের গায়ে হাত দেওয়া, এটা হলো ওই পেটিকোট বাপ্পির একটা পলিসি। এসব পলিসি করেই সে মেয়েদের কাছে যায়, মেয়েদের সঙ্গে রঙ্গ তামাশা করে। তো বন্ধুরা, সবচেয়ে অবাক হলাম এটা ভেবে যে ওই যে 4 সিটের গাড়ি কিনলো, তাদের সদস্য সংখ্যা তো 4 সিট নয়, তাদের সদস্য সংখ্যা কম করে হলেও 6 জন। কোথাও বেড়াতে গেলে কে থাকবে? তানজিলার বর বাদ, মানে কোথাও বেড়াতে গেলে এই যে তাদের যে ছেলে মেয়ে 2 জন আর তারা 2 জন, 4 জন, এই মনোভাব নিয়েই কিন্তু গাড়িটা কিনেছে। যদি এই যে তানজিলার কথা ধরতো তাহলে কিন্তু 8 সিটের গাড়ি কিনতো। হ্যাঁ বন্ধুরা, 8 সিটের গাড়ি কিন্তু এই যে গাড়িটা কিনেছে, এই গাড়িতে কিন্তু আসলেই মাথা ঘোরায়। ওই যে তার ছোট মেয়ে তাবিয়া বলেছে যে মাথা ঘোরায়, বমি হয়, এবং প্রায় দেখা যায় যে তিশাও বলে আসলে এই ধরনের নিচু গাড়ি অর্থাৎ প্রাইভেট কারগুলাতে না আসলেই কিন্তু মাথা ঘোরায়। বাট 8 সিটে মাইক্রো টাইপের যেসব গাড়িগুলো আছে না, গাড়িগুলোতে কিন্তু মাথা ঘোরানি কম হয়, প্লাস গাড়িটা একটু উঁচু থাকে, মানে ভালো লাগে, লং জার্নি করতে, রিল্যাক্স বোধ করতে ভালো লাগে। যাক, অবশেষে আমরা এটাই দেখলাম যে তানজিলা নিজেকে যতই ওই বাড়িতে প্রতিষ্ঠিত করতে চাক, আর এই যে তার হাজবেন্ড নিজেকে যতই ওই বাড়ির দামি একজন পার্সন হিসাবে ফুটিয়ে তুলতে চায়, ততই কিন্তু ওরা ধাক্কা খায়। সত্যি ধাক্কা খায়। সত্যি আমার হাসি পেয়েছিল যখন সবাই গাড়িতে উঠলো আর ওই বসতে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওর জায়গা হলো না। এই জিনিসটা সত্যি আমার খুব হাসি পেয়েছিল, খুব এনজয় করেছি। দেখ তোকে কিভাবে জুতা মেরে বাইরে দাঁড় করিয়ে দিল। যদি তোকে নেওয়ার ইচ্ছা থাকতো, তোদের গণনা করতো, তাহলে 8 সিটের গাড়ি কিনতো বাপ্পি। তোদেরকে গণনা ধরে না, তোরা যতই মনে মনে হিসাব করিস দোতলার ভাগ নিবি, জমির ভাগ নিবি, কাজ হবে না। তিশা যদি একটু দিয়ে থুয়ে যায় তাহলে সেটাই কাজ হবে। বাট তিশাও ইদানিং দেখছি তানজিলাকে ওইভাবে গুরুত্ব সহকারে দেখে না। আর এদিকে বন্ধুরা, যারা এসছে দাওয়াত খেতে, এদেরকে আপনার কি মনে হয়, এরা কি সামাজিক? এরা কি মানে সামাজিক বলতে আমি যেটা বোঝাচ্ছি যে খুবই লো কোয়ালিটির লোকজন আসছে, অর্থাৎ এদেরকে ধরে বেঁধে দাওয়াত করে নিয়ে এসছে। দেখেছেন পাশে এই যে আগে না ওই মেয়েটা আখি না পাখি, সেই মেয়েটা ভিডিও করতো, তাকে দেখা যায় না। এই যে এত আয়োজন, পাখি কিন্তু নাই, পাখিকে আসতে দেওয়া হয় না। কারণটা কি? এই যে পাপিয়াও কিন্তু, হ্যাঁ পাপিয়াকেও কিন্তু দেখা যাচ্ছে না। কারণটা কি বুঝতে পারছেন? যে এই যে কোত্থেকে ওই টোকাই মোকাই গ্রাম থেকে ধরে টরে এনে তাদেরকে মেহমান সাজিয়েছে। না যায় এদের বাপ্পির সাথে বয়সী মিল, না যায় বাপ্পির কোয়ালিটি কোনো সম্পন্ন লোক। প্রতিটা লোকই এই ছোটোখাটো ইউটিউবার, এদেরকে ইউটিউবার বানানোর কথা বলে ক্যামেরা ধরিয়ে এদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছে। বাপ্পির মানে কি বলবো,
বাপ্পির আসলে ওই পাড়ায় মুখ দেখানোর মতো নাই। ওর সঙ্গে কোনো সামাজিক লোক, কোনো ভালো কোয়ালিটির লোক, কোনো সোশ্যাল লোক মেলামেশা করে না। ও ওই আঙ্গাল পাঙ্গাল লো কোয়ালিটি যারা ওই যে ড্রাইভার এটা ওটা, এদেরকে ধরে এনে এনে শো করে যে এই দেখো আমার আত্মীয় স্বজন, এই দেখো আমার তাদের দেখলে তো আমরা বুঝেই যাই কোন কোয়ালিটির। কেউ হয়তো বা ওই যে কি বলবো, বলতে চাই না, দোকানদার আছে না, চাল ডাল বিক্রি করে, কিংবা ওই যে চেহারা দেখলেই তো বোঝা যায় এরা কোন কোয়ালিটি সম্পন্ন, বলতে চায় না। বাট এদের ভাব দেখে প্রতিটা লোককেই আমি সম্মান করি, প্রতিটা লোককেই, যতক্ষণ পর্যন্ত সে ক্রাইম বাজ না হয় ততক্ষণ পর্যন্ত সে তার প্রতিটা সম্মানের জায়গায়, প্রতিটা মানে যে যেখানে আছে প্রতিটা জায়গায় সে সম্মানিত। বাট ইউটিউবে এসে বাপ্পির এসব নোংরামির জন্য তারা ধোলাই খাচ্ছে। তারা আসলে বুঝতে পারেই না যে এর এখানে গেলে আমার সম্মানহানি হবে। আর সত্য কথা বলতে কি, ওই শ্রেণীর লোকদের সম্মান আমি দেখালেও তারা নিজেদের সম্মান যে ক্ষুণ্ণ হবে এই জ্ঞানটা তাদের থাকে না। তাই তারা কথা শুনতে এবং বাপ্পির এই আহ্বানে তারা সাড়া দিয়ে আসে। এই যে তানজিলা না বলেছিল তার শ্বশুর বাড়ির বড় অনুষ্ঠান দেখে বাপের বাড়ি আসতে হলো, বাবার বাড়ি, বাপের বাড়ি নয়, বাবার বাড়ি আসতে হলো। সে বড় অনুষ্ঠান কি ছিল? ছাদ ঢালাই কর্মচারী মিস্ত্রি, যারা রেগুলার মিস্ত্রি, এদেরকে প্রত্যেকে ছাদ ঢালাই দিলে খাওয়াতে হয়। সেই ছাদ ঢালাইয়ের ওই যে ব্রয়লার মুরগি আর হয়তো বা খিচুড়ি, এটা নাকি বিরাট অনুষ্ঠান। মানে এদের প্রতিটা জিনিস এরা এমনভাবে উপস্থাপন করে, জীবনে প্রথম দেখেছে, প্রথম শুনেছে, আসলে প্রথমই তো এদের আসলে কালচার কি, ওই তো পদ্মাপাড়ের টিনের ঘর ছেড়ে আর এখন এই যে খুকি একটা যে ছাদওয়ালা বাড়ি দিয়েছে, স্কুল ঘর দিয়েছে, গোদাম ঘরের মতো দেখতে, বড় জোর স্কুল ঘর। তো সেই স্কুল ঘরটা দিয়ে খুকি নিজেকে কি মনে করছে, আমি আমার মতো থাকি, আমি কারোর পরিবারে কথা বলতে চাই না, কেউ আমার পরিবার, আমি খুব সুখে আছি, ভালো আছি, শ্বশুর শাশুড়িকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে তাদের মুখ দেখে আমি খুব ভালো আছি, আমি কিসের অভাবে মানুষের সাথে মিশতে যাব, মানুষের ব্যাপারে ইন্টারফেয়ার করতে যাব। খুকের এই যে মুখস্থ কথাগুলা মানে শুনতে শুনতে আমরা বোরিং। খুকি যে একটা কালপিট, খুকি যে একটা দোআঁশলা, খুকি যে একটা চরিত্রহীন, খুকি যে একটা কুটনি, খুকি যে একটা নোংরা মহিলা, প্রত্যেকেই আমরা দেখে আসছি। খুকি যে প্লেটে খায় সেই প্লেট ফুটো করে। খুকি আর শ্বশুর শাশুড়ি বলছে, কিন্তু কিছুদিন আগে সেই শাশুড়িকে সে এমন ধোয়া ধুয়েছিল, সেই শাশুড়িকে সে এমন কথা বলেছিল যে আমি জীবনে ওই শাশুড়ির মুখে পোকা পড়লেও দেখতে যাব না। সে আমার শাশুড়ি কোনো কাজ করে না, সে সারাদিন মোবাইল নিয়ে তার মেয়েদের সাথে কে কী করলো সেই গল্প করে, এগুলা বলেছিল। আজ খুকি একেবারে শ্বশুর শাশুড়ি বহুত ভালো। আরেকটা কথা বন্ধুরা, এই যে আমরা সবাই শারমিনকে বলছি, শারমিন যে কথাগুলো ফাঁস করলো তার হাজবেন্ড নিয়ে, এটা অনেকে দ্বিমত পোষণ করছে। হয় কেন? একজন নারী নির্যাতিত হচ্ছে, একটা সেই নারী যদি নিজ ক্ষমতা বলে বের হয়ে আসে, নিজের যোগ্যতা বলে সে তার দুটো বাচ্চা নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, তাহলে কেন তার বিরুদ্ধে নোংরা কথা বলা হচ্ছে? কেন বলা হচ্ছে নাটক? আপনারা এটা বোঝেন না? নাটক যদি হতো শাহিনও কিন্তু ওপাশ থেকে ক্যামেরা ধরতো। কারণ নাটকে একা কেন এই যে স্ক্রিপ্টগুলা তৈরি করছে, নাটকগুলা তৈরি করছে, সেটা একমাত্র এই শারমিন ভোগ করবে। তাহলে তো শাহিনও বলতে পারতো, যা বিগত দিনে করেছে, শাহিনও কিছু বলেছে, শাহিনও প্রতিবাদ করেছে তার ননদরা। কারণ সবাই তো এরা কন্টেন্ট তৈরির জন্য খুঁজতে থাকে যে কি কোথায় কোনটা আছে, সেটা তৈরি করার জন্য সেটা ধরে এরা দিতে থাকে, কিংবা সেটা ধরে এরা ভিউয়ার্স ধরতে থাকে। তাহলে শারমিনের বেলায় কেন সবাই চুপচাপ? শারমিন একাই কেন এই ভিউয়ার্সগুলা নিচ্ছে? কেন অন্যরা এই যে এগুলা পাচ্ছে না? ডলার কামানোর চেষ্টা তো সবাই করে, মিম করছে, সাবিনা করছে, শাহিনও এই কথাগুলা প্রতিবাদ করে কিছু বলতো, শাহিন সেখানে চুপ করে আছে, খুকি মুখ খুলতে যেও খুলতে পারছে না। সব কিছু মিলিয়ে এই যে তিশা, সেও চুপ করে আছে। এত কিছু মেলানোর পরও কি আপনারা নাটক মনে করছেন? নাটক কখনো
একচেটিয়া শারমিন সেই মানে ভোগ করবে, তাও তিশাদের পরিবারের দুর্নাম বলে, তিশার ভাইয়ের দুর্নাম বলে এত সস্তা শারমিনকে ছেড়ে দেবে মনে করছেন? কখনোই না। কথাটার মধ্যে 100% গ্যারান্টি আছে, সততা আছে বলেই সব স্তম্ভিত হয়ে আছে, এই নিয়ে কথা বাড়াচ্ছে না। কারণ অন্যদের মতো শারমিন নয়, শারমিন প্রতিবাদ করতে জানে, শারমিন নিজেকে প্রতিষ্ঠিত করতে জানে, শারমিন নিজেকে দাঁড় করাতে জানে, শারমিনের মধ্যে আত্মসম্মান বোধ আছে, শারমিনের মধ্যে বিবেক জাগ্রত আছে। শারমিন কখনো বাড়তি কথা কারোর সঙ্গে যতদিন ভিডিও দেখেছি বলেনি, এবং শারমিন এও বলেছে যে সে জাস্ট শো করার জন্য, স্বামীকে বড় করার জন্য বিভিন্ন রকম যে ডায়মন্ড বা কাট ডায়মন্ড, ওটা তো অরিজিনাল ডায়মন্ড নয়, ডায়মন্ড কাটের যে আংটিগুলা, যে গহনাগুলা দিয়েছে সেগুলো তার কেনা। শুধু তাই নয়, শারমিন এটাও বলেছে বিদেশ থেকে এবং আশেপাশে যত যা কিছু করো সমস্তই শারমিনের ইউটিউব থেকে আসছে। যখন তারা স্বামী স্ত্রী হিসাবে যেহেতু আছে, দুজনের টাকা, সেই সোর্সে সে শুধুমাত্র স্বামীকে বড় করার জন্য, ভিউয়ার্সদের কাছে স্বামীকে বড় করার জন্য সে বলেছে তার জমানো একটু একটু টাকা দিয়ে গয়নাগুলো এনে সে স্বামীর হাতে দিয়ে বলেছে স্বামী কিনে দিয়েছে, এই কথা দর্শকদেরকে বলতে। যেখানে নাটকবাজি করে তারা গাড়ি কিনছে, বাড়ি কিনছে, কত কি করে ফেলছে, আর শারমিনের এই কথা, সত্য কথা যেটা, সেটা নিয়ে এত নাটকবাজি, সেটা নিয়ে এত গপিস, সেটা নিয়ে এত মানে কি বলবো, এক একজনের এত বেশি চুলকানি, এটা আসলে বেখাপ্পা লাগছে, সত্যি বেখাপ্পা লাগছে। কেন তারা বুঝতে পারছে না শারমিনের এটা নাটক হলে এই নাটকে সবাই শরিক হতো, এই নাটকের শরিক হয়ে সবাই ডলার কামানোর জন্য ব্যস্ত হয়ে যেত। শারমিন একক ডলার কামানোর জন্য এই সোর্সটা তারা দিত না, নিজেদের পরিবারের কিচ্ছা কাহিনী বলা, তাও আবার যেন তেন কথা না। এই যে তার হাজবেন্ড, এই যে তিশার মানে বড় ভাই, অর্থাৎ বাপের পরে যার সম্মান, সে মদখোর, জুয়াখোর, মাতাল এবং মদ পাচারকারী, সেই সাথে সে নষ্টা মেয়েদের সঙ্গে জীবনযাপন করে রাত্রি পার করে ঘরে এসে দিনে ঘুমায়, ছেলে মেয়ের উপর মাঝে মাঝে অত্যাচার করে, কারোর কথা শুনতে পারে না, বাচ্চাদেরকে ধরে মারে, বইয়ের গায়ে হাত তুলতে সে দ্বিধাবোধ করে না। এই কথাগুলো, এতগুলা কথা বলে কিংবা এসব নাটক করে শারমিন একা পার পেয়ে যাবে, এটা আপনাদের মনে হলো কি করে? সবাই চুপচাপ আছে একটাই কারণ একটাই, যে শারমিন মিথ্যা কথা বলেনি, শারমিনের কাছে অনেক প্রমাণ আছে, যে প্রমাণগুলো দেখাতে গেলে আরও বেশি সবাই জড়িয়ে যাবে, তাই সবাই চুপচাপ আছে। তাই বলবো শারমিনকে নিয়ে এই যে যারা মিথ্যে গল্প বানোয়াট বলছেন, তারা ভুল বলছেন, তারা ভুল জায়গায় আছেন, তারা এখনও এই, আমি বলবো এই আদম ব্যাপারী পরিবারকে তারা এখনও চিনেই উঠতে পারেননি। হতে পারে আপনারা অনেক দিন থেকে রোস্টিং করছেন, আমি হয়তো বা নতুন, বাট ভিউয়ার্স হিসাবে আমি কিন্তু বেশ পুরাতন। আর ভিউয়ার্স হিসাবে যদি আপনি জাগ্রত থাকেন, সচেতন থাকেন, ওই মানে বানানো কথাবার্তা, উদ্ভট কথাবার্তা বলে রোস্টিং করা কিংবা চ্যানেল খোলা কিংবা অসচেতন ভিউয়ার্সদের মতো কমেন্টস করা, এগুলো আসলে কি বলবো, বলার নেই। আর ওদিকে সাবিনার কথাই আসি। সাবিনা কি করছে? সাবিনা কোনো দিকে মানে কোনো কিছু না পেয়ে সে এসে বলছে যে তার বাচ্চা হবে, এটা ওটা, তার কবে পিরিয়ড হয়েছে, কবে সেরেছে, কবে সে মনে করেছে সে টক খাচ্ছে, তাকে ভিউয়ার্সরা এটা বলছে ওটা বলছে, সে নাকি খুশি হতো যদি আরেকটা বাচ্চা আসতো, কিন্তু কিছুদিন আগে তার পিরিয়ড হয়ে গিয়েছে, তাই সে ওটা না, ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনো মানে কি বলবো, এগুলো কি শুরু করেছে এরা? কেন দেখছেন এদেরকে আপনারা? এগুলো শেখানোর জন্য? আপনার ছেলে আপনার মেয়েকে বেহায়া বানানোর জন্য? আপনার ছেলে মেয়েদেরকে এরকম তলের কথা মানে কিভাবে পরকীয়া করতে হয়, কিভাবে অন্যকে দিয়ে নিচতলা জমি টমি চাষ করে ফসল ঘরে তুলতে হয়, এগুলো শেখাচ্ছেন? বয়কট করুন, এদেরকে বয়কট করুন। হ্যাঁ বন্ধুরা, এদেরকে আপনারা যত দ্রুত বয়কট করবেন, এদের বিরুদ্ধে সোচ্চার হবেন, এদের বিরুদ্ধে আপনারা মানে এদের ভিডিও দেখা যতক্ষণ আপনারা বন্ধ না করবেন, ততক্ষণ এরা সমাজে এরা সমাজে আরও বিস্তার লাভ করবে। এদের পোকাগুলা, এই যে এদের মেয়ে, ওই যে আছে না একটা, কে যেন
একটা তো তানজিলা হয়েই গিয়েছে, আরেকটা আছে না মরিয়ম, সে কিভাবে নিজেকে প্লেস করে দেখেছেন? বয়স 12-13 বছর, বাট ভাবটা যেন ওর বয়স 18-20 বছর। ও এখনই চোখে চোখে কথা বলতে পারে, চোখের ইশারায় সবার সামনে বসে সে সব কিছু করে যাচ্ছে। মানে আমি তো এগুলা দেখে, সেই মেয়ে পরে ক্লাস 3-তে, অথচ এখন তার আর্ট দেখেছেন, যে আর্টের চেহারাও, সেই আর্ট বোধহয় ওই 4-5 বছরের মেয়ে পারে। সেই আর্ট নিয়ে আবার ইনসাল্ট করলো, কত কী করলো, বাট সাবিনা এমন ভাব করলো। সাবিনার আসলে লেখাপড়া করানোর ইচ্ছা নাই তার মেয়েকে। অনেকেই দেখছি আবারও বলছেন যে এই যে শারমিনের মা কেন শারমিনের বাসায় আসে, শারমিনের মা বাসায় আসবে না। যারা বলছেন তারা যে থাকেন শারমিনের কাছে, শারমিনের দুটো বাচ্চা, শারমিন একা থাকে, শারমিনের হেল্পের দরকার হয়, শারমিনের কাজের দরকার হয়। তো যাদের এত চুলকানি, যাদের এই যে এই জিনিসটা ভালো লাগে না, তাদেরকে বলবো শারমিনকে আহ্বান করতে, তারা এসে এই শারমিনের মা যে কাজগুলা করে দেয়, মেয়েকে হেল্প করে দেয়, সেইগুলা এসে করে যেতে। কারণ শারমিনের তো বোন নাই, শারমিনের তো অন্য কোনো মানে সাহায্য করবে এরকম কেউ নাই ওর মা ছাড়া। তো ওর মা তাই আসে। তো আপনাদের যদি এত খারাপ লাগে, আপনারা চলে আসতে পারেন শারমিনকে হেল্প করার জন্য। শারমিনের হয়ে আমি আপনাদের আহ্বান করলাম। যদি টাকা পয়সা লাগে সেটাও আমি দিব, সমস্যা নাই। আর যারা এই যে শারমিনের মাকে নিয়ে যারা চুলকানি করেন, এরপর আশা করি সেই চুলকানি বন্ধ করে আপনারা চলে আসেন, আপনাদেরও কাজের একটা কর্মসংস্থান হবেন, ভালো মোটা অঙ্কের টাকাই দেওয়া হবে মোটামুটি, যে আপনিও যাতে সারাদিন এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকা খাওয়া যতটুকু টাকার দরকার হয়, যতটুকু মানে প্রাপ্য আপনার ততটুকুই দেওয়া হবে। বাট বাজে কমেন্ট করে মেয়েটার মনটাকে আপনারা দুর্বল করে দেন না, বরং শারমিনকে দেখে শিখুন নির্যাতনের জায়গা থেকে কিভাবে বের হতে হয়, কিভাবে জীবন সংগ্রামে নামতে হয়, কিভাবে এই সব খারাপ লোকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হোক। শারমিনই পারবে দেখিয়ে দিতে যে ও সমাজের একটা মানে কলঙ্ক, সমাজের একটা বোঝা, খারাপ শ্রেণীর লোক। ওরা সমাজকে ধ্বংস করছে, ওরা সমাজকে নোংরা করছে, ওদের জন্য সমাজের ভবিষ্যতের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে শারমিন বের হয়ে কী করে শারমিন নিজ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে পারে। শুনেছি শারমিন জমি কিনবে, আমি বলবো শারমিনকে জমি কেনার আগে আরেকবার ভাবো কতটুকু, কোথায় জমি কিনছো, কিভাবে কিনছো। জমি কেনা হওয়ার পরে তুমি কতটুকু নিজেকে বিভিন্ন ধাক্কা থেকে সামলাতে পারবে, সব কিছু মিলে আমি বলবো আরেকবার ভাবো জমি কেনার আগে। তাড়াহুড়োর কিছু নেই, ভাবো, সময় নাও, তারপর কাজ করো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথাটা মাথায় রেখে প্রথমবার তোমার যেমন সংসার ভেঙেছে, দ্বিতীয়বারও সংসার ভাঙলো শুধুমাত্র তাড়াহুড়ো করার জন্যই। একটা মেয়ে, আমি জানি তুমি যখন দ্বিতীয়বার শাহিনকে কেন বিয়ে করেছো, তুমি দেখতে কালো, তুমি সমাজে একটা ডিফোজি মেয়ে, তুমি ভেবেছো যে এর চাইতে ভালো, এই যে শাহিনের চাইতে ভালো জামাই বোধহয় আর হবে না। যেহেতু আমি ডিফোজি, যেহেতু আমি ডিভোর্স নিয়েছি, ভবিষ্যতে আমাকে এর চাইতে ভালো পাত্র আর পাবে না, এটা ভেবে বাবা মা তোমাকে এই যে শাহিনের সঙ্গে বিয়ে দিয়েছে। বাট তুমি নিজেকে লেখাপড়া করে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারতে। তুমি নিজেকে যখন প্রতিষ্ঠিত করতে, তখন তোমার জন্য পুরুষরা দাঁড়িয়ে থাকতো, লাইন দিত। যাই হোক, তোমার ছেলে মেয়েগুলাকে তুমি প্রতিষ্ঠিত করবে, সমাজের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো গড়ে তুলবে, মানুষের মতো মানুষ করবে, এই শুভকামনায়।